পর্ব 6। সোফিয়া সাফা। আমি কাউকেই ভালোবাসি না, কাউকেই না, গট ইট। কথাগুলো বলেই নীলাভ ব্যালকনির দরজা লক করে দিয়ে নিজের রুমে চলে গেল। তরুর ইচ্ছা করছে নীলাভের কলার চেপে ধরে জিজ্ঞেস করতে যে সে কাকে ভালোবাসে, কিন্তু এক মুহূর্তে হাইপার হওয়া যাবে না, তাহলে তার এতদিনের প্ল্যান ফেল হয়ে যাবে। তরু বেশি কিছু না ভেবেই তার ফোন হাতে তুলে নিয়ে কাউকে কল করে। 3-4 বার রিং হওয়ার পর কলটা রিসিভ হয়। হ্যালো ড্যাড। ফোনের অপর পাশ থেকে একজন মধ্যবয়সী পুরুষ ভারী কণ্ঠে জবাব দেয়। বলো সুইটহার্ট, কি হয়েছে? এত রাতে কল দিলে যে? এনি প্রবলেম? ড্যাড, পৃথিবীতে এমন কোনো ট্রিটমেন্ট আছে যেটা করলে মানুষের ব্রেইন থেকে নির্দিষ্ট একটা ব্যক্তিকে মুছে ফেলা যাবে? ফোনের অপর প্রান্তের ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, তেমন কিছু তো নেই সুইটহার্ট। তবে তুমি তো জানো কিভাবে নিজের আচরণ দ্বারা অন্যকে প্রভাবিত করা যায়। তাহলে তুমি হঠাৎ এরকম প্রশ্ন কেন করছো? আমি আর পারছি না ড্যাড। ও কি আমাকে ভালোবাসবে না? অবশ্যই বাসবে সুইটি, তুমি বহু বছর অপেক্ষা করেছ, এত সহজে হার মেনে নিও না। তবুও যদি কোনো কারণে প্ল্যান সফল না হয় তাহলেও চিন্তা নেই। ওকে যেভাবেই হোক তোমার কাছে আটকে রাখব, দরকার হলে বন্দি করে রাখব। তোমার ড্যাডের ওপর বিশ্বাস আছে তো নাকি? তরু একটা শ্বাস ত্যাগ করে বলল, সরি ড্যাড, আমি তোমার কাজটা এখনো শুরু করতে পারলাম না। চিন্তা নেই আম্মু, তুমি আগে তোমার কাজ কমপ্লিট করো, তারপর সেই দিকে ফোকাস করো, কেমন? ওকে, এখন রাখি তাহলে। ওকে বাই। তরু ফোন রেখে দিয়ে একটা স্লিপিং পিল বের করে খেয়ে নেয়, তারপর ঘুমিয়ে যায়। সকাল 8টার দিকে নীলাভ সহ সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে ব্রেকফাস্ট করছে। তরু একদম রেডি হয়ে সোজা বাইরে বেরিয়ে যেতে নেয়, তখনই যারা পেছনে থেকে ডেকে ওঠে, আপু না খেয়ে কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি, দেরি হয়ে যাবে। নীলাভ খাচ্ছিল, তরুর কথা শুনে বলে ওঠে, ইউ হ্যাভ এনাফ টাইম, ব্রেকফাস্ট করে বের হতে পারবেন। নীলাভের কথা শুনে তরুর পা থেমে যায়। কোনো কথা না বলেই ব্রেকফাস্ট করতে বসে পড়ে। সবার ব্রেকফাস্ট করা শেষ হলে যার যার কাজে বেরিয়ে যায়। তরু এসে বাড়ির বাইরে দাঁড়ায়। নীলাভ নিজের গাড়িতে উঠে বসলে তরু তার সামনে গিয়ে বলে, আপনার কথা শুনে ব্রেকফাস্ট করতে গিয়ে দেরি হয়ে গেছে, এখন ট্যাক্সিতে করে গেলে টাইম লাগবে। আপনি আমাকে লিফট দেবেন? নীলাভ গাড়ির স্টিয়ারিং এর ওপর হাত রেখে বলে, আপনার কার রিপেয়ারিং হয়নি এখনো? আসলে আমি কার আনিনি এখানে, আপনার ড্রাইভারকে কল করে আনতে বলুন। নীলাভের কথা শুনে তরু তার দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে। নীলাভ ভ্রু কুঁচকে তরুর দিকে তাকায়। মেয়েটা গতরাত থেকে অদ্ভুত বিহেভ করছে। তরু মুখ গম্ভীর করে বলল, আমার কোনো ড্রাইভার নেই, আমি নিজেই নিজের কার ড্রাইভ করি। তবে আপনি এত কথা না বলে সোজা বলে দিলেই পারতেন যে আমাকে নেবেন না। আমার আরও লেট হয়ে গেল। তরু ফিরে আসতে নিলে নীলাভ পেছনে থেকে ডেকে বলে, সব সময় বেশি কথা বলেন কেন? আমি কি একবারও বলেছি যে নেব না? আমার গাড়িতে অনেক জায়গা আছে, আর তাছাড়া আমি অত ইগোয়েস্টিকও নই। তরু কোনো কথা না বাড়িয়ে নীলাভের পাশের সিটে এসে বসে। 5 মিনিটের রাস্তা নীরবেই কেটে গেল। অফিসে এসেই নীলাভ সবার উদ্দেশ্যে বলল, মাহির শেখ আর মিস রহমান, চলুন আমরা জুম রিভারের কাছে গিয়ে তদন্ত করব। তরু বলে উঠল, আমিও যাব। নীলাভ কিছু বলল না, তারা অফিসের গাড়ি করে বেরিয়ে গেল। তারা সেখানে পৌঁছে দেখল এখন নদীতে স্রোত আসতে শুরু করেছে। নীলাভ নদীর পাড়ে থাকা একটা দোকানের সামনে গিয়ে দাঁড়াল, তারপর দোকানদারের কাছে জিজ্ঞেস করল, আমরা সিআইডির লোক, এই নদীর পানির উৎপত্তি স্থল কোথায় বলতে পারবেন? না স্যার, তা তো ঠিক বলতে পারবো না, তবে প্রায় 10 কিলোমিটার দূরে হারবার ব্রিজ থেকে 2টো আলাদা নদীর পানি একসাথে মিলিত হয়। থ্যাংক ইউ। নীলাভ এসে সবার উদ্দেশ্যে বলে, আমাদের এখন হারবার ব্রিজ অবধি যেতে হবে, সেখানে গিয়ে তল্লাশি করতে হবে। মোমো বলল,
জি স্যার, চলুন। মোমো ফ্রন্ট সিটে বসতে এলে তরু তার আগেই সেখানে বসে পড়ে। কিন্তু নীলাভ ড্রাইভিং সিটে না বসে ব্যাক সিটে গিয়ে বসে। তারপর মাহিরের উদ্দেশ্যে বলে, মাহির, আপনি ড্রাইভ করুন। মাহির ড্রাইভিং সিটে বসে পড়ে, আর মোমো তো খুশি খুশি ব্যাক সিটে গিয়ে বসে পড়ে। এদিকে নীলাভ এমন করাতে তরু ভীষণ রেগে যায়। তবুও সে কিছুই বলতে পারে না। পুরো 20 মিনিট পর তারা হারবার ব্রিজের উপর আসে। এখন সকাল গড়িয়ে দুপুর হতে চলেছে। বাইরে প্রচণ্ড রোদ। তারা গাড়ি থেকে নেমে ব্রিজের উপর এসে দাঁড়ায়। নীলাভ বলল, আলাদা আলাদা গিয়ে পুরো ব্রিজ পর্যবেক্ষণ করুন। মাহির বলল, ওকে স্যার। মাহির তরুকে কিছু বলতে গেলে দেখে তরু বিরক্ত ভরা চোখে তার দিকেই তাকিয়ে আছে, তাই মাহির তরুকে কিছু না বলে মোমোকে বলে, এই ব্রিজ থেকেই দুটো নদীর পানি মিলিত হয়েছে, খুব সম্ভবত এখান থেকেই ফেলা হয়েছে লাশগুলো। আপনি আর আমি লেফট সাইডে গিয়ে দেখি স্যার, আর মিস চৌধুরী ওই দিকে যাক। মোমো কিছু বলতে গিয়েও পারে না, কারণ মাহির সিনিয়র ইন্সপেক্টর, তাই তার কথা মানতেই হবে। সে আর মাহির ব্রিজের বামদিকের রাস্তা ধরে এগিয়ে যায়। তারা যেতেই নীলাভ তরুর উদ্দেশ্যে বলে, এখানেই দাঁড়িয়ে থাকবেন নাকি কাজও করবেন? তরু কিছু না বলেই আশেপাশে তদন্ত করতে শুরু করে। 10 মিনিট পর তরু খুঁজতে খুঁজতে ব্রিজের রেলিংয়ের এক প্রান্তে রক্তের দাগ দেখতে পেয়ে নীলাভকে ডাক দেয়, স্যার, এই দেখুন, এখানে রক্ত লেগে আছে। নীলাভ পর্যবেক্ষণ করে বুঝতে পারে যে এখান থেকেই লাশগুলো ফেলা হয়েছে। সে মাহিরকে কল করে ফিরে আসতে বলে। তারা ফিরে আসলে মাহিরকে বলে, আশেপাশে যতগুলো সিসিটিভি ফুটেজ আছে সেগুলো কালেক্ট করুন কুইক। সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে করতে বিকেল 3টা বেজে যায়। তরু এর মধ্যেই 10 বার খেতে যাবে বলে ফেলেছে। স্যার, আমার খুব ক্ষুধা লেগেছে, লাঞ্চ করার সময় সেই কখন পেরিয়ে গেছে, খাবেন না? নীলাভ কাজের সময় এসব কথা পছন্দ করে না। আমি তো বললাম গিয়ে খেয়ে আসুন, সামনেই বাজার আছে। তরু বলল, আপনারাও খাবেন, একসাথে খাবো, চলুন। কাজ পরে করা যাবে। নীলাভ একটা শ্বাস ফেলল। তারও ক্ষুধা লেগেছে। এদিকে তরুও বুঝতে পারে যে নীলাভের ক্ষুধা লেগেছে, তবুও সে কাজ শেষ না হওয়া পর্যন্ত খেতে যাবে না। সেই জন্যই তরু খেতে যাওয়ার কথা বলেছে। তরুর জোরাজুরিতে নীলাভ সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আসে। সবাই একসাথে খেতে বসেছে, কিন্তু তরু শুধু নীলাভকে কিছুক্ষণ পরপর খাবার বেড়ে দিচ্ছে। নীলাভ খাবে না বললেও জোর করে দিচ্ছে। যা দেখে মাহির আর মোমো হা করে তাকিয়ে আছে। খাওয়া শেষ হলে তারা আশেপাশের সমস্ত সিসিটিভির ফুটেজ কালেক্ট করে অফিসে ফিরে আসে। এরই মাঝে সন্ধ্যা নেমে আসে। নীলাভ অফিসে এসে বাকিদের উদ্দেশ্যে বলে, অফিস আওয়ার শেষ হয়েছে, আগামীকাল সিসিটিভি ফুটেজগুলো চেক করতে হবে। কোনো না কোনো ক্লু অবশ্যই পাওয়া যাবে। তরু কিছু না বলে বাড়ি ফেরার উদ্দেশ্যে নীলাভের গাড়িতে গিয়ে বসে। গাড়ি স্টার্ট দিলে তরু নীলাভের উদ্দেশ্যে বলে, সরি রাতের বিহেভিয়ারের জন্য। নীলাভ চুপচাপ ড্রাইভ করছে। তরু খানিকক্ষণ পর বলে ওঠে, একটা কথা বলল? নীলাভ তরুর দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। প্রথম যেদিন আপনার সাথে আমার দেখা হয়েছিল সেদিন ভুলবশত আমি একজন গুন্ডাকে শ্যুট করে দিয়েছিলাম, আপনি সেই বিষয়ে কোনো স্টেপ নেননি কেন? আমার কাছে প্রমাণ নেই। আর আপনি যেই গান দিয়ে শ্যুট করেছিলেন সেটা আমার গান ছিল, যেখানে আমার হাতের ছাপ আছে। আপনার হাতে ব্যান্ডেজ থাকার কারণে আপনার হাতের ছাপ পড়েনি। শুধুমাত্র এই কারণ? হ্যাঁ। আসলে আমি ইচ্ছা করে সেদিন কিছুই করিনি, আপনি তো জানেন আমি সেদিন ড্রাঙ্ক ছিলাম, তাই ভুলবশত লোক দিয়েছিলাম। তরু আরও কিছু বলার আগেই তারা বাড়ির সামনে এসে পড়ে।
নীলাভ গাড়ি পার্ক করে ভেতরে চলে যায়। নীলাভ সোজা তার রুমে গিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে পড়ে। সারাদিন রোদের মাঝে থেকে ভীষণ ক্লান্ত লাগছে। তরুও ফ্রেশ হয়ে নিচে এসে দেখে যারা আর সাবিনা রাতের খাবার রেডি করছে। তরু সেখানে গিয়ে পেছনে থেকে বলে ওঠে, যারা কি করছিস? যারা হাতে থাকা ছুরিটা দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে বলে, ডিনার রেডি করছি আপি, তোমার কিছু লাগবে? তরু স্বাভাবিক স্বরেই বলে ওঠে, স্যার আজকে অনেক বেশি পরিশ্রম করেছে, সারাদিন রোদের মধ্যে ছিল, তার জন্য ঠান্ডা ঠান্ডা কিছু বানালে ভালো হতো। সাবিনা তরুর কথা শুনে আর চোখে তাকালেন। হ্যাঁ, অনেক পরিশ্রম করে ছেলেটা, আমার বয়স হয়েছে তাই তেমন খেয়াল রাখতেও পারি না। দাঁড়াও, আমি কিছু বানিয়ে দিচ্ছি। না না আন্টি, আমি নিজের জন্যও বানাবো, সেই সাথে তার জন্যও বানিয়ে নেব। আপনি শুধু বলুন সে কি খাবে। তরু অবশ্য জানে নীলাভ কি খাবে, তবুও যেন সাবিনার সন্দেহ না হয় তাই সে জিজ্ঞেস করেছে। সাবিনা মুচকি হেসে বলে, ও ব্যানানা মিল্কশেক পছন্দ করে, তুমি বানাতে পারবে? হ্যাঁ পারব। তাদের কথার মাঝেই নাহিদ আর নাজমুলও অফিস থেকে ফিরে আসে। তাদেরকে উপরে যেতে দেখে তরু সাবিনার উদ্দেশ্যে বলে, ভাইয়া আর আঙ্কেল ও তো এসেছে, আমি বরং সবার জন্যই বানাই। সাবিনা অবাক চোখে তরুর দিকে তাকায়। মেয়েটা ততটা চঞ্চল না হলেও অনেক ম্যাচিউর। তার ছেলের জন্য সবসময় সে এমন মেয়েকেই চেয়েছে। সে নিজের ভাবনায় নিজেই অবাক হল, তবে ব্যাপারটা খারাপ লাগল না। নাজমুলের সাথে এই নিয়ে কথা বলতে হবে। সাবিনা রান্নার কাজ হানাকে বুঝিয়ে দিয়ে বলে, তুমি এই দিকটা দেখো, আমি একটু আসছি। সাবিনা যেতে নিলে তরু পেছনে থেকে জিজ্ঞেস করে, আন্টি আপনি কি উপরের তলায় যাচ্ছেন? সাবিনা পিছু ফিরে বলে, হ্যাঁ, তুমি কিছু বলবে? আপনি আসার সময় সবাইকে নিচে আসতে বলবেন। সাবিনা তরুর দিকে এগিয়ে যায়। মেয়েটার মুখ দেখলেই তার কেমন যেন মায়া কাজ করে। সাবিনা তরুর মাথায় হাত বুলিয়ে দিয়ে হাসি মুখে বলেন, আচ্ছা বলবো। সাবিনা এরকম করাই তরু খানিকটা আনকমফর্টেবল ফিল করে, কারণ এর আগে তাজিম ছাড়া আর কেউ কখনো তার মাথায় এভাবে হাত রাখেনি। সাবিনা চলে গেল আর তরুও কিছু না বলে মাথা নিচু করে কাজে মনোযোগ দিল। তার একটাই লক্ষ্য, যে করেই হোক বাড়ির সবার মন জয় করতে হবে। তবে আজকের ব্যাপারটা আলাদা। নীলাভের জন্য সে এসব এমনিতেই করছে। শুধু তার প্রতি খেয়াল দিলে বিষয়টা ভালো দেখাবে না। সেই জন্যই মূলত সবার দিকে খেয়াল দিতে হচ্ছে। এদিকে সাবিনা নিজেদের রুমে এসে দেখে নাজমুল সবেমাত্র ফ্রেশ হয়ে এসেছে। আমার তোমার সাথে কিছু কথা আছে। নাজমুল বেডের উপর বসে বলে, বলো কি কথা? নীলাভের জন্য একটা ভালো মেয়ে পেয়ে গেছি। কথাটা শুনে নাজমুল ভ্রু কুঁচকে তাকায়। তাই নাকি, কেসে? সাবিনা সোজাসাপটা বলে দেয়, ত্রানা। কথাটা শুনে নাজমুল বিস্মিত চোখে তাকায়। তুমি জানো তুমি কি বলছো? 2 দিন হলো মেয়েটা এসেছে, এরই মাঝে তুমি এত বড় একটা সিদ্ধান্ত কিভাবে নিতে পারো? তার ওপর মেয়েটার পোশাক আশাকের সেন্স আমার ভালো লাগে না। কেমন ছেলেদের মতো শার্ট প্যান্ট পরে থাকে। প্রথমত একজন মানুষকে প্রথম দেখায় বুঝতে না পারলে 1000 বছরেও বুঝতে পারবে না। আর দ্বিতীয়ত আমি 2 দিনেই মেয়েটাকে পছন্দ করিনি। ত্রানা আমাদের বাড়িতে আগেও একবার এসেছিল। ওর ব্যবহার আচরণ আমার ভালো লাগে। আর তুমি যেই পোশাক আশাকের কথা বলছো সেটা আমি ওকে বুঝিয়ে বললেই ও বুঝতে পারবে। মেয়েটা মা ছাড়া বড় হয়েছে, তার ওপর দেশের বাইরে ছিল, তাই ওরকম পোশাক পরে। তাছাড়া আয়ুর মতো অতটা খারাপ পোশাকও তো পরে না। নাজমুল চুপ হয়ে যায়। সাবিনা হুটহাট ডিসিশন নেওয়ার মহিলা নন। তার ওপর নাজমুলের বিশ্বাস আছে। যারা কেউ সাবিনা নিজের মনের মতো গড়ে নিয়েছেন, সেই ক্ষেত্রে সাবিনার সিদ্ধান্তের উপর বিশ্বাস করাই যায়। ত্রানা আমার ছেলের জন্য উপযুক্ত। সব মানুষ জন্মগতভাবে পারফেক্ট হয় না। নিজেদের মনের মতো করে গড়ে নিতে হয়।
শুধু অপর মানুষটার ইচ্ছাটা থাকতে হয়, যেটা আয়ুর মাঝে ছিল না, ত্রানার মাঝে আছে। তাছাড়া ত্রানা মেয়েটার সাথে আমার এর বাইরেও দেখা হয়েছিল। নাজমুল সাবিনার কথা বুঝতে পারলেন না। সাবিনা বলতে লাগলেন, তুমি তো জানো আমি প্রত্যেক মাসে অনাথ আশ্রমে যাই সেখানে থাকা বাচ্চাদের সাথে সময় কাটাতে। তো এই মাসেও আমি গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি দেখেছি ত্রানা কিভাবে বাচ্চাদের সাথে মিশে গিয়েছিল। ভাবতেই সাবিনার কয়েকদিন আগের ঘটনা মনে পড়ে, যখন সে একটা অনাথ আশ্রমে গিয়েছিল। ত্রানাও ঘটনাক্রমে সেদিনই সেই আশ্রমে যায়। আর্থিক সাহায্যের পাশাপাশি সেখানে থাকা বাচ্চাদের জন্য খাবার, পোশাক আর অনেক খেলনা প্রদান করে। সে দেখেছিল কিভাবে মেয়েটা বাচ্চাদের হাতে চকলেট তুলে দিচ্ছিল। মেয়েটার মুখে হাসি না থাকলেও সেদিন সে অন্যরকম এক মুগ্ধতা দেখেছিল যা তাকে আকর্ষণ করেছিল। ত্রানা অবশ্য সেদিন তাকে দেখেনি। সেদিনই সাবিনা মনে মনে চেয়েছিলেন যে এরকম একটা মেয়েকেই ছেলের বউ বানাবেন। আজ যখন সেই সুযোগ নিজে থেকে তাদের বাড়িতে এসেছে, তাহলে সে কেন হাতছাড়া করবেন? সব ঘটনা শুনে নাজমুল নাহিদকে টেক্সট করে তাদের রুমে আসতে বলে। নাহিদ এলে তারা তিনজন বেশ কিছুক্ষণ এই ব্যাপারে আলোচনা করে সহমত প্রকাশ করে। এরই মাঝে যারা এসে তাদের ডাক দেয়, বাবা, মা তোমাদেরকে আপু নিচে যেতে বলেছে। যারার কথা শুনে সাবিনা বলেন, তুমি যাও, আমরা আসছি। যারা চলে যেতেই নাহিদ বলল, মা, আগে ত্রানার সাথে ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে, কারণ তারও তো পছন্দের কেউ থাকতে পারে। তুমি আগে ওনার সাথে আলাদা কথা বলে দেখো, যদি উনি রাজি থাকেন তারপর নীলাভকে এই বিষয়ে জানানো যাবে। সাবিনা বললেন, আচ্ছা, আমি আজই কথা বলে দেখব। তরু সবার জন্য স্ট্রবেরি মিল্ক, মেলন ড্রিঙ্কস আর নীলাভের জন্য ব্যানানা মিল্কশেক বানিয়েছে। সবাই খেয়ে অনেক প্রশংসা করেছে। নীলাভের কাছেও বরাবরের মতোই ভালো লেগেছে। এরই মাঝে তরুর ফোনে কল এলে তরু রিসিভ করে ড্রয়িং রুমে এসে পড়ে। হ্যালো বল। ফোনের ওপাশ থেকে আভিক বলল, কি বলবো? তোর আজকে দেখা করার কথা ছিল, এলি না কেন? তার ওপর আমার নম্বর থেকে কল করছি, ধরছিস না কেন? আমি কয়েকদিন পর সময় পেলে দেখা করব, এখন ব্যস্ত আছি বলেই তরু কল কেটে দিল। খাওয়া দাওয়া শেষ হলে সবাই যার যার রুমে চলে যায়। তরু যেতে নিলে সাবিনা বলেন, তোমার সাথে আমার কিছু কথা ছিল, একটু পর আমার রুমে এসে আমার সাথে দেখা করো কেমন? তরু স্বাভাবিক স্বরেই বলে, আচ্ছা আন্টি। তরু নিজের রুমে বসে বসে ভাবছে যে সাবিনা তাকে কি বলবে, কেনই বা ডাকল তাকে। তরু বেশি কিছু না ভেবে নিজের শার্ট ঠিক করে ধীর পায়ে সাবিনার রুমের সামনে এসে দরজায় নক করে। এসো, ভেতরে এসো। তরু রুমে ঢুকে চারদিকে চোখ বুলায়। সাবিনার রুমটা নীলাভের রুমটার মতোই বড়, মূলত তাদের থাকার রুমগুলো তাদের পছন্দ অনুযায়ী হয়তো বানানো হয়েছে। তরু নাজমুলকে রুমে দেখতে পেল না। সাবিনা বেডের উপর বসে আছেন। এদিকে এসে আমার পাশে বসো। তরুর একটু অস্বস্তি লাগছে, তবুও সে গিয়ে সাবিনার সামনে বসল। তরুর অস্বস্তি বুঝতে পেরে সাবিনা হাসি মুখে বলে উঠলেন, আমাদের বাড়িতে কেমন লাগছে? কোনো সমস্যা হচ্ছে না তো? তরু মাথা নিচু করে বলল, না আন্টি, আমার কোনো সমস্যা হচ্ছে না। সাবিনা বুঝতে পারছে না কিভাবে কি বলবে। তরুও ব্যাপারটা বুঝতে পারল না, তবুও স্বাভাবিক হওয়ার জন্য জিজ্ঞেস করল, আঙ্কেল কোথায়? সে স্টাডি রুমে আছে। তরু আর কি বলবে ভেবে পেল না। সাবিনাও চুপ করে আছেন। খানিকক্ষণ এভাবে থাকার পর তরুই নীরবতা ভেঙে বলল, আন্টি, আপনি কিছু বলবেন বলেছিলেন, কি বলবেন? হ্যাঁ বলবো তো ভেবেছিলাম, কিন্তু বুঝতে পারছি না কিভাবে বলবো, আর বলা ঠিক হবে কিনা। তরু সরাসরি সাবিনার দিকে তাকায়, হাসার চেষ্টা করে বলে, আপনি আমাকে কোনো দ্বিধা ছাড়াই বলতে পারেন, আমি কিছুই মনে করব না। আসলে আমার ছোট ছেলে নীলাভকে তো তুমি চেনোই, তাই না? একসাথে কাজও করো। হ্যাঁ,
স্যার তো অনেক ভালো। সাবিনা তরুর কথায় খুশি হলেন। আচ্ছা, কিছু মনে না করলে একটা প্রশ্ন করব? হ্যাঁ আন্টি, আপনি আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, আমি কিছুই মনে করব না। এখনকার দিনে প্রত্যেকটা ছেলে মেয়েই রিলেশন করে। আমিও ব্যাপারটা পজিটিভলিই নেই। তোমার কি তেমন কিছু আছে? কথাটা শুনে তরু শকট হয়ে যায়। সে কিছুই বুঝতে পারছে না। তরু জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, না না আন্টি, আমার তেমন কিছুই নেই। আমি তো ওগুলো পছন্দও করি না। সাবিনা একটু স্বস্তি পায়। এবার সে সরাসরিই বলেন, আসলে নীলাভের বিয়ের জন্য আমরা মেয়ে খুঁজছি। কথাটা শুনে তরুর চেহারার রং পাল্টে যেতে লাগল, তবে পরের কথাটা শুনে তার হার্টবিট থমকে যাওয়ার উপক্রম। আমার ছেলেকে তোমার কেমন লাগে? তরু স্তব্ধ হয়ে যায়। সে বুঝতে পারে সাবিনা কি বলতে চাইছে, কিন্তু হঠাৎ করে সাবিনা এরকম কিছু কেন ভাবল সেটা বুঝতে পারছে না তরু। সে অবশ্য বুঝতেও চায় না। তরু যে বিস্মিত হয়েছে সেটা সে তার চেহারায় ফুটতে দিল না। তরুকে চুপ করে থাকতে দেখে সাবিনা আবারও বলে উঠলেন, আমার ছেলেটা অনেক ভালো। নিজের ছেলে বলে বলছি না, তুমি ওর সাথে কয়েকদিন মিশলেই বুঝতে পারবে। তরুর গলা শুকিয়ে এলো। এখন তাড়াহুড়ো করে ভুলভাল কিছু বলে দেওয়া যাবে না, তাকে স্বাভাবিক থাকতে হবে। আন্টি, আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না। সাবিনা কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল, আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাই। তোমার মতামত কি? আমি তোমাকে আমার ছেলের বউ বানাতে চাই। তোমার মতামত কি? তরুর মনে হচ্ছে তার গাল দুটো আর কান দুটো পুড়ে যাচ্ছে। সে যতই কন্ট্রোল করতে চাচ্ছে কিন্তু পারছে না। তার ফর্সা চেহারা রক্তিম বর্ণ ধারণ করছে। আর কিছুক্ষণ এখানে থাকলে সে কি করবে নিজেও জানে না। তাই সে বলে ওঠে, আন্টি, আপনি এই বিষয়ে আমার ড্যাডের সাথে কথা বলুন, সে রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই। কথাটা শুনে সাবিনার ভালো লাগল। অবশ্য সে বুঝতে পেরেছে যে ত্রানা কথাটা শুনে অনেক লজ্জা পেয়েছে। সাবিনা হাসি মুখে বলল, আচ্ছা, আমি তাহলে তোমার আঙ্কেলকে তোমার বাবার সাথে কথা বলতে বলবো। তরু চট করে দাঁড়িয়ে পড়ল। আমি এখন আসি। সাবিনা মাথা নাড়ায়। তরুও আর অপেক্ষা না করে নিজের রুমে চলে যায়। নাজমুল স্টাডি রুম থেকে বেরিয়ে সাবিনার সামনে গিয়ে বসলেন। ত্রানাকে তো বলে দিলে, কিন্তু এবার ছেলেকে রাজি করাবে কিভাবে? সেটা তো তুমি করাবে। আমি? হ্যাঁ বউ, আমি খুঁজেছি, এবার বাকিটা তুমি করবে। আচ্ছা দেখি, আগে নীলাভের সাথে কথা বলতে হবে, পরে মিস্টার চৌধুরীর সাথে কথা বলবো। সে অবশ্য আমাকে চেনে। আমার বিশ্বাস সে এই সম্পর্কে না করবেন না। তরু নিজের রুমে এসে তার ড্যাডকে কল করে এই বিষয়ে জানায়। আজকে তার খুবই ভালো লাগছে। সে তো ভেবেছিল সবার মন জয় করতে অনেক পরিশ্রম করতে হবে, কিন্তু সে তো বিনা পরিশ্রমেই সফল হতে চলেছে। ড্যাশ কেটে যায় 2 দিন। নীলাভ তাদের কেসটা নিয়ে ব্যস্ত থাকায় নাজমুল তাকে কিছু বলার সুযোগই পাচ্ছে না। মাহির আর নীলাভ অফিসে বসে কেসটার বিষয়ে আলোচনা করছে। এরই মাঝে তারা জানতে পেরেছে যেদিন 2টো লাশ ফেলা হয়েছে সেদিন আর পরের লাশটা ফেলার সময় একটা সেইম গাড়ি ব্রিজের দিকে গিয়েছিল। ব্রিজের উপর সিসিটিভি না থাকায় তারা বুঝতে পারছে না যে এই গাড়িটা থেকেই লাশগুলো ফেলা হয়েছে কিনা। মিস্টার শেখ, গাড়িটার নেম প্লেট চেক করে ডিটেইলস বের করুন। জি স্যার, এক্ষুনি করছি। এরই মাঝে তরু সামনে গিয়ে বলল, স্যার, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমার একটু বাইরে যেতে হবে। আপনার এখন অফিস আওয়ার চলছে, লাঞ্চ টাইমে যেতে পারবেন। আমার কাজটা খুব জরুরি। নীলাভ একটা বিরক্তির শ্বাস ফেলল। ওকে, কিন্তু 1 ঘন্টার মধ্যে ফিরে আসবেন। তরু কিছু না বলে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করল। অনবরত তার ফোন বেজে চলেছে, সে অবশ্য সাইলেন্ট করে রেখেছে। নীলাভ একবার তরুর দিকে তাকায়। তরু বরাবরের মতো হোয়াইট শার্ট আর ব্ল্যাক জিন্স পরেছে। মাথার সোনালি চুলগুলো উঁচু করে বাঁধা। সে তরুর মুখ দেখে বুঝতে পারল যে তরু অনেক বেশি বিরক্ত।
সচরাচর তরুর এক্সপ্রেশন বোঝা না গেলেও বর্তমানে সে যে বিরক্ত সেটা বোঝা যাচ্ছে। নীলাভ তরুর দিকে তাকিয়ে আছে। এমন সময়ই হঠাৎ করে তরুও নীলাভের দিকে তাকায়। সাথে সাথেই নীলাভ চোখ সরিয়ে নেয়। তরু কিছু না বলেই গটগট করে অফিস থেকে বেরিয়ে যায়। তরু অফিস থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে আভিক, বিভান আর লিজার সামনে বসল। কিরে ডাকলি কেন? জানিসই তো যে আমি এই টাইমে অফিসে থাকি। আভিক মুখ বাঁকিয়ে বলল। এখন অফিস আওয়ার সেটা জানি, কিন্তু অফিস ছুটির পর তো তুই আরো ব্যস্ত থাকিস। তাই এখনই আসতে বললাম। তরু বলল। কি বলবি তাড়াতাড়ি বল। লিজা বলল। তরু সাফেদ শাহরিয়ারের লোকেরা তোকে হন্যে হয়ে খুঁজছে। কথাটা শুনে তরুর মাথা গরম হয়ে যায়। এটা বলার জন্য আসতে বললি? বিভান চিন্তিত কণ্ঠে বলল। দেখ তরু, ব্যাপারটা যথেষ্ট সিরিয়াস। তোর ড্যাডের পেছনে লোক লাগিয়ে রেখেছে যাতে তোকে খুঁজে পেতে পারে। আভিক বলল। হ্যাঁ, তোর ড্যাডই আমাকে কল দিয়ে এই ব্যাপারে তোকে সতর্ক করতে বলেছে। ড্যাড আমাকে কল দিয়ে বললেই পারত। সে জানে ফোনে বললে তুই গুরুত্ব দিবি না। আচ্ছা বুঝলাম, আমি এবার যাই। ওই ট্রিট দিবি না আমাদের? এত কঞ্জুস হোস না। তরু ভ্রু বাঁকিয়ে তাকাল। কিসের ট্রিট? লিজা বলল। মানে, এনজের সাথে তোর বিয়ে ঠিক হয়েছে, সেটার ট্রিট দিবি না? লিসেন, বিয়েটা এখনো ঠিক হয়নি। আর নীলাভ এখনো এই বিষয়ে কিছুই জানে না। তাই এই মুহূর্তে কোনো প্রকার ট্রিট পাচ্ছিস না। বিভান কপাল কুঁচকে বলতে লাগল। দেখ, তুই আমাদেরকে ট্রিট দিলে আমরা দোয়া করে দেব, দেখবি আমাদের দোয়ায় এনজে বুলেটের গতিতে রাজি হয়ে যাবে। তরু নিজের ফোনের দিকে তাকিয়ে দেখে অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। সে উঠে চলে যেতে নিলে আভিক বলে ওঠে। ট্রিট না দিলে কিন্তু বদদোয়া করে দেব। তরু ঘুরে এসে আভিকের মাথার চুল টেনে ধরে বলে। কি বদদোয়া দিবি? হ্যাঁ? আভিক তরুর হাত থেকে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে বলে। আহহ, ব্যথা পাচ্ছি, ছাড়। আগে বল, কি বদদোয়া দিবি? বদদোয়া দেব যে এনজে তোকে আরো দেখতে পারবে না। বিভান এগিয়ে এসে তরুর হাত থেকে আভিকের চুল ছাড়িয়ে নেয়। আভিক মুখ কাদো কাদো করে বলে। একটু তো সম্মান কর, তোর থেকে গুনে গুনে 6 বছরের বড় আমি। বিভান ঠাট্টার স্বরে বলে। ওর থেকে সম্মান আশা করা তো বিলাসিতা, কোন কুক্ষণে যে ওর বন্ধু হতে গিয়েছিলাম। বড় ভাইকে মা রলি তো বেশ। তোকে বদদোয়া দিয়েই দেব, যা তুই। তরু মুখ বাঁকিয়ে ওদের দুইজনের দিকে তাকায়। লিজা তো ওদের কাহিনী দেখে মুখ চেপে হাসছে। তরু উপায় না পেয়ে তাদের সবাইকে তাদের পছন্দের খাবার খাইয়ে ট্রিট দেয়। ফলস্বরূপ তরুর রেস্টুরেন্ট থেকে বের হতে হতে অনেক দেরি হয়ে যায়। তরু রেস্টুরেন্ট থেকে বেরিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই পাশে থাকা একটা শপে তার চোখ পড়ে। শপে থাকা একটা সফট টয় তার অনেক ভালো লেগে যায়। সে শপের ভেতরে ঢুকে সফট টয়টা হাতে নেয়। সেটা একটা র্যাবিট সফট টয় ছিল। তরু সফট টয়টার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। কেন যেন টয়টা দেখতে নীলাভের মতো মনে হচ্ছে। তরু বেশি কিছু না ভেবে টয়টা কিনে নেয়। হঠাৎ করে তরুর কোনো কিছু ভালো লাগছে না। সে একটা ট্যাক্সিতে করে অফিসে ফিরে আসে। কিন্তু অফিসে নীলাভ ছিল না। সে মাহির আর মোমোকেও দেখতে পেল না। তরু গিয়ে নীলাভের অ্যাসিস্ট্যান্ট মিনারকে জিজ্ঞেস করে। নীলাভ স্যার কোথায়? ম্যাম, আপনি কোথায় ছিলেন? স্যার তো কেসটা সলভ করার মিশনে গিয়েছে। তরু হাতে থাকা সফট টয়টা আলতো হাতে চেপে ধরে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে। কোথায় গেছে জানেন? সঠিকভাবে বলতে পারছি না, তবে আপনি চাইলে ডিটেইলস বের করে দিতে পারি। হ্যাঁ, তাড়াতাড়ি দিন। মিনার গিয়ে তাদের আরেক অফিসারের থেকে তথ্য নিয়ে জানতে পারে তারা সেই গাড়িটার ডিটেইলস থেকে জানতে পেরেছে যে যার নামে গাড়িটা রেজিস্ট্রার করা সে একটা বড় ডাকাত গ্যাংয়ের সাথে যুক্ত, যারা জঙ্গলের আশেপাশের এলাকা থেকে ডাকাতি করে। আমি নীলাভ স্যারের লোকেশনটা জানতে চাইছি। স্যার টিম সহ ওয়েস্ট ফরেস্টের দিকে গিয়েছে সেই গ্যাংয়ের সবাইকে অ্যারেস্ট করতে।
কথাটা শুনে তরু কিছু না বলেই বেরিয়ে পড়ে। অফিস থেকে বেরিয়ে তরু আভিকের নম্বরে কল করে। আভিক, ইমিডিয়েটলি আমার একটা কার লাগবে, তুই ব্যবস্থা কর। তুই এখন কোথায় আছিস, আর কি হয়েছে? আমি সব পরে বলবো, আর আমি অফিসের নিচে আছি, তুই তাড়াতাড়ি পাঠিয়ে দে। আচ্ছা, আমিও আসব। হ্যাঁ, আয়। আভিকের বাড়ি কাছাকাছি হওয়ায় সে 10 মিনিটের মাথায় গাড়ি নিয়ে এসে পড়ে। তরু তাড়াতাড়ি গাড়িতে উঠে বসে। ওয়েস্ট ফরেস্টের দিকে চল। আভিক ভ্রু কুঁচকে তরুর দিকে তাকায়। তরুর হাতে একটা সফট টয় দেখে সে আরও অবাক হয়ে যায়। এই, তুই এসব নিয়ে খেলতে শুরু করলি কবে থেকে? না মানে, যখন তোর এসব নিয়ে খেলার সময় ছিল তখন তো খেলতি না। তরু চোয়াল শক্ত করে রাগী চোখে আভিকের দিকে তাকায়। ফাও কথা না বলে তাড়াতাড়ি গাড়ি চালা। আভিক চুপ হয়ে যায় আর ফুল স্পিডে গাড়ি চালাতে শুরু করে। এদিকে নীলাভ তার টিম নিয়ে ওয়েস্ট ফরেস্টের রাস্তায় প্রবেশ করে। সকাল থেকে অনেক অনুসন্ধান করে তারা সেই গাড়ির মালিককে অ্যারেস্ট করতে পেরেছে, আর সেই লোকটাই তাদেরকে এখানে নিয়ে এসেছে। লোকটার নাম হাসান। নীলাভ নিজেদের সাথে বাড়তি পুলিশ ফোর্সও এনেছে। ওয়েস্ট ফরেস্ট হচ্ছে বিশাল এক জঙ্গল। তারা পৌঁছাতে পৌঁছাতে বিকাল 5টা বেজে যায়। আজকে আকাশের অবস্থা বেশি ভালো ছিল না। গত 10-12 দিন বৃষ্টি না হলেও আজকে আকাশ জুড়ে মেঘ করেছে, যার দরুন বোঝা যাচ্ছে খুব শীঘ্রই প্রবল বেগে বৃষ্টি নামতে পারে। তারা জঙ্গলের এক প্রান্তে এসে আটকা পড়ে। এখান থেকে আর গাড়ি নিয়ে সামনে এগোনো যাবে না। সামনের রাস্তা খুবই সরু। নীলাভ হাসান নামের মধ্যবয়সী যুবকটির দিকে তাকিয়ে রাগী কণ্ঠে বলে, আর কত দূর? স্যার, এখান থেকে 10 মিনিটের পথ। মাহির পেছনের সিট থেকে বলে ওঠে। স্যার, আপনি এর কথা বিশ্বাস করবেন না। এটা নির্ঘাতের কোনো সাজানো প্ল্যান। আর তাছাড়া আমরা তো স্বামীকে পেয়েই গেছি। আমি ড্যাম শিওর এই লোকটাই সেই 3 জনকে খুব করেছে। কথাটা শুনে নীলাভ অগ্নিদৃষ্টিতে হাসানের দিকে তাকায়। হাসান ভয়ে ভয়ে নীলাভের দিকে তাকায়। হাসানের চেহারা দেখেই বোঝা যাচ্ছে যে নীলাভ তাকে প্রচুর মার ধর করেছে। গালের বেশ কিছুটা অংশ ফেটে রক্ত গড়িয়ে পড়ছে। শরীরের অনেক অংশে গাঢ় নীল রঙের ছোপ ছোপ দাগ হয়ে আছে। মূলত তাকে তার বাড়ি থেকে হাতে নাতে ধরার পর নীলাভ আর মাহির অনেক রোধর করেছে সত্য কথা বের করার জন্য। হাসান কান্নাজৃত কণ্ঠে বলে, স্যার, বিশ্বাস করুন, আমি করিনি। আমি তো সেই দলের একজন সদস্য মাত্র। ওই 3 জনকে দলের লিডার করেছেন। আমি তো শুধু তার কথামতো লাশগুলো ফেলে দিতে গিয়েছিলাম। নীলাভ কাঠোকাঠ কণ্ঠে বলে, যদি সেখানে গিয়ে কিছুই পাওয়া না যায় তাহলে আমাদেরকে হয়রানি করার অপরাধে আমি আপনাকে সাথে সাথেই করে দেব। আচ্ছা স্যার। তারা গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করে। তাদের সাথে রয়েছে 12 সদস্যের এক স্পেশাল ট্রেইনড পুলিশ ফোর্স। তারাও তাদের পিছু পিছু আসছে। জঙ্গলের মধ্যে হাঁটতে মোমোর একটু সমস্যা হচ্ছিল। তার জুতো বারবার উল্টে যাচ্ছিল। আমরা কোথায় এলাম কে জানে। কোন কুলগ্নে যে সিআইডি হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ মালুম। ডাকাতরা আর কোনো জায়গা পায়নি, এই জঙ্গলের মাঝেই থাকতে হলো। মাহির মোমোর কথায় খানিক বিরক্ত হল। তখনই মোমো পড়ে যেতে নেয়, কিন্তু মাহির সামনে থাকায় পড়তে পড়তে মোমো পেছনে থেকে তার শার্ট টেনে ধরে, যার ফলে মাহিরের শার্টের পেছনের দিকের বেশ খানিকটা অংশ ছিঁড়ে যায়। মাহির তো এবার ভীষণ রেগে যায়। মোমো কাদো কাদো মুখ করে মাহিরের শার্ট ছেড়ে দেয়। সরি স্যার, এক্সট্রিমলি সরি। আপনার সরির গু ওল্লি মারি। এটা কি করলেন হুম? একটা কাজের কাজও তো ঠিকমতো করতে পারেন না। দিলেন তো আমার শার্টের 12টা বাজিয়ে। স্যার, আমি কি ইচ্ছা করে করেছি বলুন? ইচ্ছা করে করতে হয় নাকি? চোখ যে কপালে তুলে হাঁটেন সেটাই তো এরকম ঘটনা ঘটানোর জন্য এনাফ। মোমো মিনমিনিয়ে বলে, এখান থেকে বের হলেই আমি আপনাকে জরিমানা দিয়ে দেব স্যার, প্লিজ রাগ করবেন না। মাহির বিড়বিড় করে বলে, স্টুপিড গার্ল।
তারা সামনে তাকাতেই অবাক হয়ে যায়। সামনে কাউকেই দেখতে পায় না। তারা এতক্ষণ ঝগড়া করতে করতে অনেক পেছনে পড়ে গেছে। তারা আশেপাশে তাকিয়েও কাউকেই দেখতে পায় না। স্যার, আমরা মনে হয় হারিয়ে গেছি। তারা বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে খোঁজার চেষ্টা করে, কিন্তু তাদের টিমের কাউকেই খুঁজে পায় না। মাহির নীলাভের নম্বরে কল দেওয়ার চেষ্টা করে, কিন্তু এখানে নেটওয়ার্ক ছিল না। শীত, আপনার জন্য এসব হচ্ছে। আপনার মতো ইন্সপেক্টর থাকলে কিছুদিনের মধ্যেই সাধারণ লোকেদের বিশ্বাস উঠে যাবে সিআইডির উপর থেকে। মোমো চুপচাপ দাঁড়িয়ে থাকে, তখনই পেছনে থেকে কয়েকজন লোক রুমালে কিছু একটা স্প্রে করে, সেটা তাদের মুখে চেপে ধরে। সাথে সাথেই তারা অজ্ঞান হয়ে যায়। এদিকে তরু আর মাহির প্রায় কাছাকাছি। ওয়েস্ট ফরেস্ট সাভার টাউনের অন্য প্রান্তে হওয়ায় যেতে ৫-৬ ঘন্টা সময় লাগে। তারা শর্টকাট নিয়ে ৪ ঘন্টায় এসে পৌঁছেছে। এরই মাঝে তরু আভিককে সব বুঝিয়ে বলেছে যে নীলাভ জুম রিভারের কেসটা সলভ করতে এখানে এসেছে। তরু ডিরেকশন দিচ্ছিল আর আভিক সেটা ফলো করছিল। একসময় তারা নীলাভদের রেখে যাওয়া গাড়িটার সামনে এসে থামে। আভিক সেই দিকে তাকিয়ে বলে, গাড়িটা তো খালি, তার ওপর এই জঙ্গলটা তো বিশাল, আমরা কিভাবে তাদেরকে খুঁজে বের করব? তরু র্যাবিট টয়টা গাড়ির পেছনের সিটে রেখে দেয়। এখন সন্ধ্যা ৭টা। ঘন কালো মেঘের অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। তার ওপর আশেপাশের বড় বড় গাছগুলো পরিবেশটাকে আরো ভুতুড়ে করে তুলেছে। তরু গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ফোনটা বের করে কিছু একটা চেক করে বলে, নীলাভ এখান থেকে ১ কিলোমিটার দূরে আছে। আভিক ভ্রু কুঁচকে তাকায়, কিছুক্ষণ ভাবে। কিছু একটা মনে পড়তেই তার মুখে হাসি ফুটে ওঠে। ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম, নীলাভের হাতের আংটিতে জিপিএস ট্র্যাকার লাগানো আছে, যেটা মূলত আমরাই লাগিয়েছিলাম ওর ওপর নজর রাখার সুবিধার্থে। তরু কিছু না বলে হাঁটা ধরে। আভিক তার পেছনে যেতে যেতে বলে, জিপিএস ট্র্যাকারটা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিপিএস ট্র্যাকারগুলোর মধ্যে একটা। তাই যেকোনো পরিস্থিতিতে ১০০% নির্ভুল লোকেশন পাওয়া যায়। দেখেছিস, কয়েকদিন নীলাভকে ফলো না করাই আমি প্রায় ভুলেই গিয়েছিলাম। ড্যাশ। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আকাশে মেঘের সংঘর্ষে কিছুক্ষণ পরপর বিকট শব্দ হচ্ছে। নীলাভ ডাকাত দলের লিডারের সামনে দাঁড়িয়ে আছে। তারা বর্তমানে যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেটা একটা উঠানের মতো, চারদিকে টিনশেডের কয়েকটা বাড়িঘর, যেগুলো মূলত ডাকাত দলের সদস্যদের আস্তানা। ডাকাত দলের লিডার নীলাভের দিকে এগিয়ে যায়। নীলাভের সামনে দাঁড়িয়ে শয়তানি হাসি দেয়, তারপর হাসানের দিকে তাকিয়ে বলে, কিরে হাসান, মেহমান নিয়ে আসবি, আগে কইলি না যে? হাসান একটা শুষ্ক ঢোক গিলে বলে, বসো, ওনারা আমাকে ধরে ফেলেছিল, তাই বাধ্য হয়েই ওনাদের সবকিছু বলতে হয়েছে। লিডার আবারও উচ্চস্বরে হেসে নীলাভের উদ্দেশ্যে বলে, স্যার আইছেন, ভালা কথা, মাল পানি খেয়ে আরাম করেন, এরপর আমগোর লোক আপনারে বাড়িতে পৌঁছে দিয়া আইব। নীলাভ বাঁকা হেসে লিডারের সামনাসামনি দাঁড়িয়ে বলে, আমি তো আপনাদেরকে আমাদের বাড়িতে মেহমান হিসেবে নিয়ে যেতে এসেছি লিডার সাহেব। কথাটা বলতেই আশেপাশের কয়েকজন গুন্ডা নীলাভের দিকে বন্দুক তাক করে। নীলাভ সময় নষ্ট না করে তৎক্ষণাৎ লিডারের ঘাড় চেপে ধরে উল্টো দিকে ঘুরিয়ে লিডারকেই গান পয়েন্টে নিয়ে নেয়। তারপর আশেপাশে থাকা পুলিশ ফোর্সও গুন্ডাদের নিজেদের আয়ত্তে নিয়ে নেয়। ভালোভাবে চলুন, নয়তো আদর করে নিয়ে যেতে হবে, যেটা আপনাদের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হবে না। লিডার সেই অবস্থাতেও হাসছে। বল্টু, আমগোর বাকি ২ মেহমানকে নিয়ে আয়ত। বলার সাথে সাথেই ১০-১২ জনের মতো গুন্ডা অন্য পাশে থাকা একটা ঘর থেকে বেরিয়ে আসে। তাদের সাথে আরও ২ জনকেও নিয়ে আসে, যাদের দেখামাত্র নীলাভের চোয়াল শক্ত হয়ে যায়। বল্টু নামের ছেলেটি লিডারের ছেলে। কুচকুচে কালো গায়ের রং, অন্ধকারে চেহারাও ঠিকমতো বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকাচ্ছে। আশেপাশের ঘরগুলো থেকে আসা আলোর সাহায্যে চারপাশ আবছা দেখা যাচ্ছে। বল্টু নামের ছেলেটির শরীর বেশ মোটা তাজা। দেখেই বোঝা যাচ্ছে অনেক কসরত করে বডি বানিয়েছে।
ছেলেটির একপাশে 3 জন লোক মিলে মাহিরকে আটকে রেখেছে আর অন্য পাশে 2 জন লোক মিলে মোমোকে আটকে রেখেছে। মোমোর মুখের স্কচটেপ খুলে দিতেই মোমো চিৎকার দিয়ে ওঠে, স্যার আমাদেরকে বাঁচান, আমাদেরকে ওরা মেরে ফেলবে। নীলাভ তাও শক্ত করে লিডারকে ধরে রাখে। বল্টু নামের ছেলেটি মোমো আর মাহিরকে 2 হাত দিয়ে গান পয়েন্টে নিয়ে নেয়। আমার বাপকে ছেড়ে দে, নইলে তোদের টিমের এই 2 জনকে যা মেরে ফেলব। বলতে বলতেই বল্টু পেছনে থাকা একজনকে ইশারা করলে লোকটা একটা লাঠি দিয়ে মাহিরের পায়ে আঘাত করে। মাহির হাঁটু মুড়ে সেখানেই বসে পড়ে। স্কচটেপ প্যাঁচানো থাকায় মুখ থেকে শুধু গোঙানির শব্দ ভেসে আসে। নীলাভের হাতের বাঁধন আলগা হয়ে আসে, যার ফলে লিডার সহজেই নীলাভের হাত সরিয়ে মুক্ত হয়ে যায়। সেই সাথে আশেপাশের পুলিশের লোকেরাও গুন্ডাদের কাছে জিম্মি হয়ে যায়। নীলাভ সহ সবার হাত বেঁধে গাছের সাথে আটকে রাখা হয়েছে। এরই মাঝে প্রবল বেগে বৃষ্টি শুরু হয়ে গেছে। তরু আর আভিক খানিকটা দূরে দাঁড়িয়ে আছে। তরু সবাইকে তো আটকে রেখেছে, এখন কি করবি? বেশি কিছু না, যেই হাত দিয়ে লাভকে বাঁধার দুঃসাহস করেছে সেই হাত দুটোকে টুক রো করে কুকুরকে খাওয়াবো, সিম্পল। আভিক একটা ঢোক গিলে অন্যদিকে তাকায়। তরুর নৃশংসতা সম্পর্কে সে ন্যান্সিকে বাঁচাতে যাওয়ার দিন খানিকটা আন্দাজ করতে পেরেছে। এর বাইরে তরুকে মা রামা করতে দেখেনি সে। অবশ্য এসব তার কাছেও ডাল ভাত। নীলাভ অনেকক্ষণ যাবৎ হাতের বাঁধন খোলার চেষ্টা করছে, কিছুক্ষণ পর সে সফলও হয়ে যায়। তারপর মাহিরের হাতের বাঁধন খুলতে যাবে তখনই বল্টু নামের ছেলেটা একটা লাঠি দিয়ে নীলাভের মাথায় আঘাত করতে উদ্যত হয়, কিন্তু তার আগেই তরু এসে এক হাত দিয়েই লাঠিটা ধরে ফেলে। সেই সময়ই আকাশে বিদ্যুৎ চমকায়, নীলাভ তরুর চেহারা স্পষ্ট দেখতে পায়। আর সেই সাথে তরুর চেহারার সেই ভয়ানক হাসি দেখে সে স্তব্ধ হয়ে যায়। আভিক এই সুযোগে সবার হাতের বাঁধন খুলে দেয়। তরু বল্টুর হাতের লাঠিটা ছাড়িয়ে নিয়ে সেটা দিয়েই বল্টুকে রতে শুরু করল। এরই মাঝে পুলিশের দলের সাথে ডাকাত দলের মা রামা লেগে যায়। তরু শুধু নীলাভকে প্রোটেক্ট করছে। নীলাভ পর্যন্ত কেউ পৌঁছাতেই পারছে না। নীলাভ শুধু তরুর দিকেই তাকিয়ে আছে। তরুর ফাইটিং স্কিল দেখে সে বুঝতে পারল তে জুডো আর বক্সিংয়ে এক্সপার্ট, সে নিজেও এগুলো জানে। তবে তরুর ফাইটিং দেখে সে অবাক হয়েছে। সে অন্যমনস্ক হয়ে তরুর দিকে তাকিয়েছিল, তখনই একজন পেছনে থেকে নীলাভের কাঁধ বরাবর একটা ছুরি ঢুকিয়ে দেয়। নীলাভ চিৎকার দিকে ওঠে, আহহ! চিৎকারটা শুনে তরু নীলাভের দিকে তাকাতেই দেখল নীলাভ কাঁধে হাত দিয়ে নিচে বসে পড়েছে। লোকটা আবারও নীলাভকে আঘাত করতে যাবে, তার আগেই তরু তার হাত দিয়ে ছুরিটা চেপে ধরে। তরুর হাত থেকে রক্ত গড়িয়ে নীলাভের উপরে পড়ে। নীলাভ নিচে বসে পড়েছে। তরু ছুরিটা চেপে ধরে তার সামনে দাঁড়িয়ে আছে। নীলাভ মাথা উঁচিয়ে তরুর দিকে তাকায়। তরুর সাদা শার্টের বিভিন্ন জায়গায় ছোপ ছোপ রক্তের দাগ। রক্তগুলো তরুর নাকি অন্য কারো সেটা বুঝতে পারল না নীলাভ। বৃষ্টির পানিতে তরুর হাত থেকে রক্তগুলো পানির সাথে ধুয়ে নীলাভের মাথায় পড়ছে। নীলাভ নিজের ব্যথা উপেক্ষা করে উঠে দাঁড়িয়ে পেছনে থাকা লোকটিকে ঘুষি মেরে ফেলে দিয়ে তরুর হাত থেকে ছুরিটা ছাড়িয়ে নেয়। পেছনে থেকে আরেকজন নীলাভের উপর ছুরি দিয়ে আক্রমণ করতে নিলে তরু পুনরায় অন্য হাত দিয়ে ছুরিটা চেপে ধরে। নীলাভ তরুর কর্মকাণ্ডে অবাক হয়ে যায়। নীলাভ পুনরায় অন্য লোকটাকেও ঘুষি দিয়ে সরিয়ে দেয়। তার কাঁধে প্রচণ্ড ব্যথা করছে, সে এক হাতে কাঁধের ক্ষত স্থানটি চেপে ধরে। তরু এতক্ষণ যাবৎ অদ্ভুত দৃষ্টিতে সেই দিকেই তাকিয়েছিল। হঠাৎ করেই তরু নীলাভের গাল দুটো আলতো হাতে চেপে ধরে নরম স্বরে জিজ্ঞেস করে, খুব ব্যথা করছে? তুমি কেন এখানে আসতে গেলে বলো তো? খুব ব্যথা করছে? তুমি কেন এখানে আসতে গেলে বলো তো? নীলাভ তরুর হাত সরিয়ে দিয়ে বলে, কিছুই হয়নি আমার। তরু নিজের পকেট থেকে একটা রুমাল বের করে সেটা দিয়ে নীলাভের ক্ষতস্থান চেপে ধরে। হয়েছে কি হয়নি সেটা তো দেখতেই পাচ্ছি।
তুমি চুপচাপ এখানেই দাঁড়াও, ওর সাহস হলো কি করে তোমাকে আঘাত করার? নীলাভ কিছু বলার আগেই তরু দ্রুত গতিতে লোক দুটোর দিকে এগিয়ে যায়, যারা অলরেডি আবারও আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছিল। নীলাভ পেছনে থেকে তাকিয়ে তাকিয়ে দেখছে আর তরুর বলা কথাগুলো ভাবছে। তরু তাকে অজান্তেই তুমি করে সম্বোধন করে ফেলেছে। এরই মাঝে আশেপাশের পরিবেশ শান্ত হয়ে যায়। এখন বৃষ্টির প্রকোপ কিছুটা কম, তবে আকাশের অবস্থা ভালো নয়। আবারও বৃষ্টি নামতে পারে। পুলিশের লোকেরা ডাকাত দলের প্রত্যেককে এরেস্ট করেছে। তরু তো সেই দুইটো লোকের হাত ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে। কিছুক্ষণ পর মাহির আর মোমো নীলাভের সামনে এসে দাঁড়ায়। স্যার চলুন। নীলাভ লক্ষ্য করে মাহির খুঁড়িয়ে হাঁটছে, তখন তার পায়ে আঘাত করার কারণেই এমনটা হয়েছে। নীলাভ হাতে থাকা রুমালটা শক্ত করে ক্ষতস্থানে চেপে ধরে মাহির আর মোমোর সাথে এগিয়ে যেতে লাগল। তরু আর আভিকও পেছনে পেছনে আসছে। রাত 11টা, হালকা হালকা বৃষ্টি পড়ছে। পুলিশ সেই দলের সবাইকে গাড়িতে উঠায়, তারপর নীলাভের সামনে এসে বলে, স্যার আপনি কোনো চিন্তা করবেন না, এদেরকে পর্যাপ্ত সতর্কতার সাথে রাখা হবে। আপনার অবস্থা ভালো মনে হচ্ছে না, আপনার দ্রুত হসপিটালে যাওয়া উচিত। হ্যাঁ, আপনারা রওনা হন। পুলিশের গাড়ি চলে গেলে নীলাভ মোমো আর মাহিরের সাথে অফিসের গাড়িতে উঠতে নেয়, কিন্তু তরু বাধা দিয়ে বলে, আপনি আমাদের সাথে যাবেন। আপনাদের সাথে যাব মানে? হ্যাঁ, আমি আমার এক ফ্রেন্ডের সাথে তার গাড়িতে করে এসেছি। আপনি আমার সাথেই যাবেন। নীলাভ কিছু বলতে যাবে, কিন্তু তার আগেই তরু নীলাভের হাত ধরে টেনে নিয়ে যেতে শুরু করে। নীলাভ কিছু বলল না, শুধু তরুর দিকে তাকিয়ে রইল। নীলাভকে চলে যেতে দেখে মাহির আর মোমো অফিসের গাড়িতে চড়ে রওনা দিল। তরু নীলাভকে পেছনের সিটে বসিয়ে দিল আর সেও র্যাবিট টয়টা সরিয়ে নীলাভের পাশের সিটেই বসল। আভিক তাড়াতাড়ি চল। আভিক কার স্টার্ট দিল। নীলাভের অবস্থা খারাপ, একদিকে কাঁধে প্রচুর ব্যথা, অন্যদিকে বৃষ্টিতে ভেজার কারণে শরীর কাঁপিয়ে জ্বর এসেছে, তবুও সে সবকিছু সহ্য করে চুপচাপ বসে আছে। তরু আর চোখে নীলাভের গতিবিধি পর্যবেক্ষণ করছে আর হাত দিয়ে সফট টয়টা নাড়াচাড়া করছে। 1 ঘন্টা পার হতেই নীলাভের অবস্থা আরও খারাপ হতে শুরু করে। সে আর স্থির হয়ে বসে থাকতে পারছিল না। তরু এবার আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে নীলাভের দিকে ঝুঁকে ক্ষতস্থান দেখতে নেয়। নীলাভ জ্বরের ঘোরে তরুকে জড়িয়ে ধরে। তরুর পুরো শরীর কেঁপে ওঠে। হৃদস্পন্দন আপনা আপনি বেড়ে যায়। নীলাভ বিড়বিড় করে বলে, শি ত ক র ছে। তরু তোরাক করে নীলাভের কপালে হাত রাখতেই বুঝতে পারে নীলাভের জ্বর এসেছে। আভিক লুকিং মিররে সবকিছুই দেখছিল। সে ঠাট্টার স্বরেই বলে, প্লিজ তরু, এখানেই শুরু হয়ে যাস না। আমি তোর বড়, অন্তত একটু সম্মান তো আমিও ডিজার্ভ করি নাকি? তরু চিন্তিত স্বরে বলে ওঠে, ওর তো জ্বর এসেছে আভিক। কি করব এখন? আভিক একবার পেছনে ফিরে তাকালো, তারপর গাড়িটা একটু সাইডে থামিয়ে কিছু একটা খুঁজতে লাগল। তরু ততক্ষণে নীলাভের শার্ট খুলে সেটা নিংড়ে নিল, তারপর সেটা দিয়ে নীলাভের মাথা সহ পুরো শরীর মুছে দিল। তোর গাড়িতে হিটার নেই? না রে, এই গরমের দিনে হিটার দিয়ে কি করব? আভিকের কথায় তরুর বেশ বিরক্ত লাগল। আভিক সেটা উপেক্ষা করে তরুর দিকে একটা ফার্স্ট এইড বক্স এগিয়ে দিয়ে বলল, জানি না এটার ভেতর মেডিসিন আছে কিনা, তবে ব্যান্ডেজ আছে। তুই তাড়াতাড়ি গাড়ি চালা। তরু বক্সটা খুলে সেখান থেকে অ্যান্টিসেপটিক নিয়ে নীলাভের ক্ষতস্থানে লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। নীলাভের শরীরের তাপমাত্রা বেড়েই চলেছে। তরু কি করবে বুঝতে পারছে না। ইচ্ছা তো করছিল লা দুটোকে কেটে টুকরো টুকরো করে ফেলি। নীলাভ ছিল বলে সেটাও করতে পারলাম না। কিন্তু ওদের আমি দেখে নেব। আমার হৃৎপিণ্ডে রেছে। তরুকে এভাবে হাঁসফাঁস করতে দেখতে আভিকের ভালো লাগছিল না। তাই সে সবচেয়ে কাছের একটা মার্কেটের সামনে গাড়ি থামায়। রাত এখন 12টার উপরে, তবে মার্কেটের বেশ কিছু দোকান এখনো খোলা। গাড়ি থামালি কেন?
এনজের চিন্তায় বোধবুদ্ধি সব লোপ পেয়েছে দেখছি। যাই হোক, সামনে বাজার, আমি এনজের জন্য কাপড় কিনে আনছি, সেগুলো পরিয়ে দিলে আর ঠান্ডা লাগবে না। তাড়াতাড়ি আয় প্লিজ, তারপর হসপিটালেও যেতে হবে। আভিক যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এই এক্ষুনি তুই আমাকে প্লিজ বলে রিকোয়েস্ট করলি? আমি ঠিক শুনেছি তো? তরু রাগী চোখে তাকাতেই আভিক চুপ হয়ে যায়। ভুল সময়ে সঠিক কথা বলে ফেলেছে বেচারা। মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু পরে না ওই লোক দুইটোর জায়গায় তুই আমার হাতে ন হয়ে যাস। আভিক তাড়াতাড়ি মার্কেটের ভেতরে চলে যায়। তরু নীলাভের মাথাটা নিজের কাঁধের উপর রেখে তাকে জড়িয়ে ধরে আছে। নীলাভ নিজের সেন্সেই নেই, জ্বরের ঘোরে শুধু বিড়বিড় করে যাচ্ছে। তরুর এবার ভীষণ রাগ উঠছে। কেন আসতে গেলে আমাকে ছাড়া? একটু 2 মিনিটের জন্য সরেছিলাম, অমনি চলে এলে। তুমি কি বুঝতে পারো না? এরকম করলে আমার দম বন্ধ হয়ে আসে। কেন করো এমন? বাচ্চা নও তুমি, তখনও ছিলে না, ম্যাচিউর হও। নইলে আমার দেওয়া কষ্ট সহ্য করবে কিভাবে? তরুর গলা শুকিয়ে আসছে। এরই মাঝে আভিক ফিরে আসে। নীলাভের জন্য আনা কাপড় আর একটা কমফোর্টার তরুর হাতে দেয়। তখনই সে লক্ষ্য করে তরুর হাত অনেকটা কাটা। রক্ত পড়া কমেনি এখনো। আভিক এসে গাড়ি স্টার্ট দেয়। তরু নীলাভকে আভিকের আনা শার্ট পরিয়ে দিয়ে তার গায়ে কমফোর্টার জড়িয়ে দেয়। আভিক বলে ওঠে, নিজের হাতটাও যে কেটে গেছে সেই খেয়াল আছে? নাকি দিন দিন রোবটে পরিণত হচ্ছিস? তরুর মনে পড়ে তখন ছুরি আটকাতে গিয়ে তার হাত দুটোও কেটে গিয়েছিল। সে একটা ছোট্ট শ্বাস ফেলে ফার্স্ট এইড বক্সটা থেকে ব্যান্ডেজ নিয়ে হাত দুটোতে প্যাঁচিয়ে নেয়। নীলাভ জ্বরের ঘোরে ছটফট করছে। নিজের সেন্সেই নেই সে। বারবার হ্যালুসিনেশন হচ্ছে, যেমন এখন। অতীত। নীলাভ সেবার কলেজে উঠেছে, সেদিন তাদের ফার্স্ট ইয়ারের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। ম্যাচের মাঝ মুহূর্তে প্রবল বৃষ্টি নেমেছিল। নীলাভের ছোটবেলা থেকেই ঠান্ডা পানিতে সমস্যা। একটু বেশি ভিজলেই জ্বর চলে আসত। সেবারও তার ব্যতিক্রম হল না। অনেকক্ষণ বৃষ্টিতে ভেজার কারণে শরীর কাঁপিয়ে জ্বর এলো। সে নিজের বিছানায় শুয়েছিল, কিছুক্ষণ আগেই তার বোন নেহা আর মা এসে তার মাথায় পানি দিয়ে গেছে। তবুও জ্বর কমার নাম নেই। নীলাভ ঘুমিয়েছিল। ঘুমের মাঝেই কপালে কারো ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করে। নীলাভ চোখ মেলে তাকায়। চোখ দুটোও ভয়ানক রকমের লাল হয়ে আছে তার। পাশে থাকা পিচ্চি মেয়েটিকে দেখতেই তার শুষ্ক মুখে হাসি ফুটে ওঠে। মেয়েটি আদুরে গলায় জিজ্ঞেস করে, তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? নীলাভ মাথা নাড়িয়ে না বলে। কিন্তু মেয়েটি ঠোঁট উল্টে কেঁদে ওঠে। নীলাভ ভয় পেয়ে যায়। কাঁদছিস কেন? তুমি মিথ্যা বলছো, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। নীলাভ কিছু না বলে এক হাত দিয়ে মেয়েটির চোখ মুছে দিয়ে বলে, আমার কষ্ট হলে আমি কাঁদব, তুই কাঁদছিস কেন? মেয়েটি কান্নার মাঝেই বলে ওঠে, জানি না, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে। নীলাভ কিছুক্ষণ চুপ করে থেকেই আনমনে বলে ওঠে, তুই আমাকে খুব ভালোবাসিস তাই না তরু? তরু টলমলে নয়নে নীলাভের দিকে তাকিয়ে ভাবুক ভঙ্গিতে বলে ওঠে, ভালোবাসা মানে কি? নীলাভ জ্বরের ঘোরেই ঠোঁট চেপে হাসল। ভালোবাসা মানে ভালো রাখার চেষ্টা করা, তার কষ্টে কষ্ট পাওয়া, আর তার জন্য সবকিছু করতে পারা। ওহহ, কিন্তু আমি তো তোমাকে ভালো রাখতে পারি না। তুমি সব সময় কোনো না কোনো কারণে আমার প্রতি বিরক্ত হয়ে যাও। কিন্তু আমি তোমার জন্য সবকিছু করতে পারব। তাহলে কি আমি তোমাকে ভালোবাসি নাকি বাসি না? নীলাভ চুপ করে রইল। তরু পুনরায় বলে উঠল, ভালোবাসা কি ভালো জিনিস? নীলাভ মৃদু স্বরে বলে, হ্যাঁ, আর আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। তরুর কান্না থেমে গেল। সে নিজের হাতটা নীলাভের কপালের উপর রেখে বসে রইল। নীলাভ চোখ বন্ধ রেখেই বলল, কি করছিস?
তোমাকে ভালো রাখার চেষ্টা করছি। কিভাবে? এই আমি আমার হাত দ্বারা তোমার শরীরের সব তাপ নিজের ভেতরে নিয়ে নিচ্ছি। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে লাভ। তারপর ভালোও থাকবে। আর আমি তোমাকে ভালোবাসতেও পারব। নীলাভ হালকা হাসল, তারপর কয়েকটা শ্বাস টেনে নিয়ে মনে মনেই বলল, ভালোবাসা বোঝানোর জিনিস নয় তরু, অনুভব করার জিনিস, আর আমি প্রতি মুহূর্তে আমার প্রতি তোর ভালোবাসাটা অনুভব করতে পারি। কিন্তু তুই কবে পারবি? বর্তমান। নীলাভ সেই তখন থেকে বিড়বিড় করে যাচ্ছে, তরু বোঝার চেষ্টা করেও বুঝতে পারছে না। সে কেন বুঝতে পারছে না? তার তো বোঝার কথা, তাই না? পুরোটা রাস্তা তরু নীলাভকে জড়িয়ে ধরে বসেছিল। রাত ৩টার দিকে তরু নীলাভকে নিয়ে বাড়িতে প্রবেশ করে। আসার পথে সে নীলাভকে ডাক্তার দেখিয়ে এনেছে। নীলাভের কাঁধে ৫টার মতো সেলাই দিতে হয়েছে। দরজায় নক করতেই সাবিনা গিয়ে দরজা খুলে দেয়। দরজা খুলে নীলাভের এই অবস্থা দেখে সে কান্না করে দেয়। তরু আর আভিক নীলাভকে ধরে ধরে ড্রয়িং রুমের সোফাতে এনে বসায়। বাড়ির সবাই ড্রয়িং রুমেই বসেছিল। তরু হসপিটালে থাকাকালীন বাড়িতে কল করে নীলাভের অবস্থা সম্পর্কে জানিয়ে দিয়েছিল। তাই এতক্ষণ যাবৎ সবাই ড্রয়িং রুমে বসেছিল। সাবিনা ছুটে যায় নীলাভের কাছে। আমার নীলাভের এই অবস্থা কিভাবে হলো? তরুর ভীষণ ক্লান্ত লাগছে। তাই আভিক সবাইকে সবকিছু বুঝিয়ে বলে। তার সাথে এও বলে যে ত্রানা পুরোটা সময় নীলাভকে প্রোটেক্ট করার চেষ্টা করেছে, যার কারণে ত্রানার হাত দুটো কেটে গেছে। তবুও শেষ পর্যায়ে নীলাভের উপর একজন ছুরি চালিয়ে দেয়। নাহিদ বলল, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। তরু নীলাভের পাশেই বসেছিল। ভাইয়া, ও আমার ফ্রেন্ড আভিক। আভিক বসা থেকে দাঁড়িয়ে বলল, ত্রানা, তুই থাক, আমাকে যেতে হবে। যারা বলল, সে কি ভাইয়া, আপনি এত রাতে যাবেন কেন? সরি বোন, আমাকে যেতেই হবে। বলেই আভিক বাড়ি থেকে বেরিয়ে যায়। যারা গিয়ে তরুর সামনে দাঁড়িয়ে বলে, আপু তুমি আমার সাথে রুমে চলো। তোমার সারা শরীরে রক্ত লেগে আছে, কাপড় চেঞ্জ করে নেবে। তরু সবার উদ্দেশ্যে বলে, আমি ঠিক আছি, স্যারের অবস্থা ভালো নয়। আপনারা ওনাকে ওনার রুমে রেখে আসুন, ওনার রেস্টের প্রয়োজন। সাবিনা বলল, হ্যাঁ হ্যাঁ নাহিদ, ওকে রুমে নিয়ে চল। নীলাভ বর্তমানে নিজের সেন্সে আছে, শুধু অতিরিক্ত রক্তক্ষরণ আর জ্বরের কারণে শরীর ফুরবল লাগছে। আমি ঠিক আছি, তোমরা এত ব্যস্ত হয়ো না। সাবিনা চোখ দুটো মুছে বলে, হ্যাঁ তা তো দেখতেই পাচ্ছি। নাহিদ, ওকে রুমে নিয়ে যা। নাহিদ ধরে ধরে নীলাভকে তার রুমে এনে শুয়ে দেয়। সবাই নীলাভের সামনে দাঁড়িয়ে আছে, আর তরু দরজার সামনে দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। নাজমুল সাহেব বললেন, সবাই এবার চলো, ওকে একটু রেস্ট নিতে দেও। সাবিনা নীলাভের পাশে বসে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তোমরা যাও, আমি এখানেই থাকব। সবাই এক এক করে নিজেদের রুমে চলে যায়। তরুও চলে যেতে নিলে সাবিনা পেছনে থেকে ডাক দেয়, ত্রানা এদিকে এসো। ত্রানা গিয়ে সাবিনার সামনে দাঁড়ায়। সাবিনা তার দিকে তাকিয়ে বলে, অনেক অনেক ধন্যবাদ নীলাভকে প্রোটেক্ট করার জন্য। আমি তোমার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এসব কথা কেন বলছেন আন্টি? আমি শুধু মাত্র আমার দায়িত্ব পালন করেছি। একজন সিআইডি হওয়ায় আশেপাশে সবাইকে রক্ষা করার চেষ্টা করা আমার দায়িত্ব। নীলাভ চোখ বন্ধ করে সবকিছু শুনছিল। ত্রানা তার দিকে তাকিয়ে বলে, ওনার শার্টটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম, প্যান্টটা চেঞ্জ করে নিতে বলবেন, নয়তো আরও বেশি ঠান্ডা লেগে যাবে। সাবিনা পুনরায় তরুর দিকে তাকায়। তরুর হাতে থাকা সফট টয়টা আর নীলাভের শার্টটা সে অনেকক্ষণ যাবৎ লক্ষ্য করেছে, কিন্তু কিছুই বলেনি। কী বা বলবে? তরু নিজের হাতে থাকা নীলাভের শার্টটা সাবিনার দিকে এগিয়ে দিয়ে বলে, আন্টি এটা ওনার শার্ট।
সাবিনা তরুর হাত থেকে শার্টটা নিয়ে নিল, যদিও তরুর মোটেও সেটা দেওয়ার ইচ্ছা ছিল না। কিন্তু সাবিনা যে এটার দিকে তাকিয়েছিল সেটা সে লক্ষ্য করেছে। তুমি এবার নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু বিশ্রাম নেও মা। তরু মাথা নেড়ে নিজের রুমে চলে যায়। সাবিনা নীলাভের পাশেই বসেছিল। নীলাভ চোখ মেলে তার দিকে তাকায়। মা, তুমি কেন এখানে বসে আছো? প্লিজ ঘুমাও গিয়ে, নয়তো শরীর খারাপ করবে। তা নিয়ে তোর আর ভাবতে হবে না। আমার কথা ভাবলে তো নিজের খেয়াল রাখতি। নীলাভ বিরক্ত হয়ে যায়। সে আস্তে আস্তে উঠে বসে। কি হলো, উঠছিস কেন? ওয়াশরুমে যাব। সাবিনা নীলাভকে ধরে ধরে ওয়াশরুমে দিয়ে যায়। নীলাভ ড্রেস চেঞ্জ করে, হাত মুখ ধুয়ে বেরিয়ে আসে। তারপর সাবিনা তাকে শুইয়ে দেয়। ডাক্তার বাম কাঁধে ভর দিয়ে শুতে বলেছে, কারণ আঘাতটা সে ডান কাঁধে পেয়েছে। ব্যথা নাশক ইঞ্জেকশন দেওয়ায় এখন ব্যথা করছে না, তবে জ্বর তাকে কাবু করে ফেলেছে। সাবিনা একটা বাটি আর কাপড়ের টুকরো এনে নীলাভের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। এদিকে তরু কাপড় চেঞ্জ করে কিচেনে চলে এলো। ডাক্তার নীলাভকে অনেকগুলো মেডিসিন দিয়েছে, কিছু খেয়ে তারপর ওষুধগুলো খেতে হবে। সেই জন্যই তরু কিচেনে এসেছে কিছু বানানোর জন্য। কিন্তু তার হাতে ক্ষত থাকার কারণে সে কোনো কিছুই ধরতে পারছিল না। এই কারণে তার ভীষণ বিরক্ত লাগছে। তরু হাতের দিকে খেয়াল না দিয়েই নীলাভের জন্য চিকেন স্যুপ বানায়। নীলাভের রুমের দরজার সামনে এসে সে দেখতে পেল সাবিনা নীলাভের মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছে। হঠাৎ করেই তার ভেতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। জন্মের সময়ই তার মামা রাগিয়েছে, তাই মায়ের আদর ভালোবাসা কাকে বলে সে তা জানে না। তবে আজ সেই শূন্যতা সে আবারও অনুভব করল। তার মা থাকলেও হয়তো তাকে এভাবেই বুকে আগলে রাখত। নির্ঘুম রাতগুলোতে হয়তো তার মা তার মাথায় হাত বুলিয়ে দিত। সবচেয়ে বড় কথা, তার মা থাকলে তাকে এই পর্যন্ত এত কিছু সহ্যই করতে হতো না। তরুর মুখের দিকে তাকিয়েই বুঝতে পারত তার মেয়েটা কতটা কষ্ট পাচ্ছে। কষ্ট? আদৌ কি তরু কষ্ট অনুভব করে? ভাবতেই তরুর চোয়াল শক্ত হয়ে যায়। সে কষ্ট পায় না, কিছুতেই পায় না। যার জীবটাই কষ্টে গড়া তার কাছে আলাদা করে কষ্টের কোনো ভূমিকাই নেই। তরুকে ট্রে হাতে দাঁড়িয়ে থাকতে দেখে সাবিনা অবাক হয়। ত্রানা, তুমি? তরুর ধ্যান ভাঙল। সে এগিয়ে এসে সামনে থাকাটি টেবিল টেনে এনে তার উপর স্যুপের বাটিটা রাখল। ত্রানার নাম শুনে নীলাভ চোখ মেলে তাকায়। হ্যাঁ আন্টি, আসলে ডাক্তার বলেছে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিতে। আমি ভেবেছি বাইরের জিনিস না খাওয়ানোই ভালো, তাই ওনার জন্য স্যুপ বানিয়ে আনলাম। আপনি ওনাকে খাইয়ে দিয়ে ওষুধগুলো খাইয়ে দেবেন। সাবিনার চোখ দুটো পানিতে চিকচিক করছে। মেয়েটা নিজের হাতের এই অবস্থা নিয়ে তার ছেলের জন্য স্যুপ বানিয়ে আনল, ভাবতেই তার শরীর শিউরে উঠছে। হাতের এই অবস্থা নিয়ে তুমি কেন আনতে গেলে? আমাকে বা যারাকে বলতে পারতে। আমি যারার রুমের সামনে গিয়ে দেখি ওরা ঘুমিয়ে গেছে, এত রাত পর্যন্ত জেগেছিল তাই আর ডাকিনি। আর আপনি এমনিতেই কান্নাকাটি করছেন, সেই জন্যই ভাবলাম আমিই বানিয়ে আনি। নীলাভ বিনাবাক্যে তরুর দিকে তাকিয়ে আছে। মূলত তার দৃষ্টি তরুর হাতের দিকেই নিবদ্ধ। তরু নীলাভের দিকে তাকাতেই দেখল সে তার হাতের দিকেই তাকিয়ে আছে। নীলাভের তাকানো দেখে তরুর কেমন যেন লাগল। নীলাভের মনোভাব বোঝা যাচ্ছে না। তরু নিজের হাত দুটো আড়াল করে নিল। আমি আসি আন্টি। তরু চলে যায়। রুমে এসে একটা স্লিপিং পিল খেয়ে র্যাবিট টয়টা জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। এদিকে সাবিনা নীলাভকে স্যুপ খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। ভোর ৫টা। সাবিনা নীলাভের মাথায় জলপট্টি দিতে দিতেই ঘুমিয়ে গেছেন। কিন্তু নীলাভ ঘুমায়নি। জ্বর হয়তো কমেছে কিছুটা, সে বিছানা থেকে উঠে দাঁড়াল। মেডিসিন খাওয়ার ফলে এখন অনেকটা ভালো লাগছে। সে উঠে আলমারির ড্রয়ার থেকে একটা ফার্স্ট এইড কিট আর চাবির গোছা বের করল, তারপর সেটা নিয়ে তরুর রুমের সামনে এসে দাঁড়ায়। তরু রুম লক করে ঘুমিয়েছে,
নীলাভ চাবি দিয়ে দরজার লক খুলে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। নীলাভ হাতড়ে গিয়ে লাইটটা অন করে বিছানার দিকে তাকিয়ে দেখল তরু উপর হয়ে টয়টা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, মাথার সামনের ছোট চুলগুলো মুখের ওপর পড়ে আছে। বাম হাতটা খাটের বাইরে একদম মেঝে ছুঁই ছুঁই। নীলাভ লক্ষ্য করে দেখল হাতের ব্যান্ডেজ বেয়ে বিন্দু বিন্দু রক্ত ফ্লোরে চুইয়ে পড়ছে। নীলাভ রাগী চোখে তরুর দিকে তাকায়। মেয়েটা কি আদৌ মানুষ? ব্যথা বলতে কিচ্ছু নেই। হাত দুটো কতটা কেটে গেছে, তারপরেও কিভাবে এমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে? নিজের দিকে কোনো খেয়াল নেই, সে আসে আবার আমার খেয়াল নিতে। নীলাভ খাটের সামনে এসে মেঝেতে বসে পড়ে। তারপর তরুর হাতটা নিজের হাতে নিয়ে পুরনো ব্যান্ডেজটা খুলে নতুন করে মেডিসিন লাগিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দেয়। তরু যখন নীলাভের জন্য স্যুপ বানিয়ে নিয়ে গিয়েছিল তখন নীলাভ তরুর হাতের দিকে তাকিয়ে দেখেছিল তরুর হাতের ব্যান্ডেজ রক্তে ভেজা। যা দেখে সে বুঝতে পারে যে এই মেয়ে নিজের হাতের কোনো ট্রিটমেন্ট করবে না। নীলাভ তার কাজ শেষ করে উঠে দাঁড়ায়। তরু সেভাবেই শুয়ে আছে। নীলাভ ভ্রু কুঁচকে তাকায়। রে গেল নাকি? কোনো হেলদোল নেই দেখছি। নীলাভ একটা শুষ্ক ঢোক গিলল। তার সন্দেহ দূর হল না। সে মেয়েটার হাত ধরে পালস চেক করতে লাগল। মেয়েটার পালস খুব স্লো। নীলাভ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ঘুরে চলে আসতে নেবে তখনই তার নজর যায় পাশে থাকা টেবিলের উপরে রাখা স্লিপিং পিলগুলোর দিকে। সে ভালো করে চেক করে বুঝতে পারে সেগুলো ঘুমের ওষুধ। এতটুকু বয়সে ইনসমনিয়া আছে মেয়েটার? অবশ্য রোগ কারো বয়স বিবেচনা করে না। নীলাভ মেডিসিনগুলো পুনরায় টেবিলের উপর রেখে চলে আসতে নেবে ঠিক তখনই তরু ঘুমের ঘোরেই তার হাত চেপে ধরে। নীলাভ হতভম্ব হয়ে যায়। এত গভীর ঘুমের মাঝেও কিভাবে মেয়েটা তার হাত ধরল? চলবে।